নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমি কোয়েল। 1943 সালে মহাত্মা গান্ধী রোড ক্রসিংয়ে প্রতিষ্ঠিত হয় ডক্টর গুপ্তাস ক্লিনিকের প্রথম শাখা। তখন অবশ্য নামটি ছিল অন্য, স্পেশাল ক্লিনিক নামে। এরপর দীর্ঘ 7 দশকেরও বেশি সময় ধরে বহু মানুষ এখানে এসে উপকৃত হয়েছেন। সন্তানহীনতা, যৌন সমস্যা, যৌন রোগ, এরকম অনেক সমস্যা নিয়ে এখানে এসেছেন এবং পেয়েছেন সুচিকিৎসা, এবং তার সঙ্গে সঙ্গে বেড়েছে ক্লিনিকের গ্রহণযোগ্যতা ও সুখ্যাতি। যেহেতু ক্লিনিকের প্রধান চিকিৎসক ডক্টর গুপ্তা নামেই পরিচিত, সেহেতু 2008 সালে ক্লিনিকের নাম পরিবর্তন হয়ে হয় ডক্টর গুপ্তাস ক্লিনিক, এবং সেই ডক্টর গুপ্তা অর্থাৎ ডক্টর গোবিন্দ কৃষ্ণ গুপ্তাকে এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি। নমস্কার স্যার। নমস্কার স্যার, আপনি তো আপনার সম্বন্ধে কি বলবো, কারণ দর্শক বন্ধুদের কাছে আপনি ভীষণই পরিচিত এবং একজন বন্ধুর মতো। আপনি ডক্টর গুপ্তা বলতে কিন্তু মানুষ শুধু একজন ডক্টরকে বোঝেন না, ডক্টর প্রফেশনটাই হয় যে মানুষের পরম বন্ধু। আজ কিন্তু আপনি প্রত্যেকটি মানুষের সেই বন্ধুর জায়গায় চলে গেছেন। তো এই যে 1983 সাল থেকে আপনার শুরু হচ্ছে, আপনি প্রায় 4 লক্ষেরও বেশি মানুষকে তাদের জীবন বলতে গেলে পরিবর্তন করে দিয়েছেন। তো এই এক্সপিরিয়েন্সটা আমাকে বলুন। জীবন পরিবর্তন খুব ইভলিউশন প্রসেসে হয়েছে। এখানে আমরা প্রথমে যখন স্টার্ট করেছিলাম খুবই অল্প ওষুধ ছিল, খুবই কম জ্ঞান ছিল। আস্তে আস্তে আমরা সব এক্সপিরিয়েন্স ধরতে আমরা আমাদের যে চিকিৎসার প্রত্যেক মানুষকে আমরা সফলতা দেব, এই টেন্ডেন্সি, এই বিচার ধারণা নিয়ে আমরা যে এগিয়েছি, আজকে আমাদের কাছে প্রচুর এক্সপিরিয়েন্স রয়েছে, প্রচুর লোকের সমস্যাটা আমরা দেখেছি, এবং প্রত্যেক লোকের সমস্যাকে আমরা ইন্টিগ্রেট করতে পারি এবং রোগের সুপরামর্শ দিয়ে ভালো করতে পারি। অনেক রোগী আছে যারা পুরোপুরি সন্তুষ্ট হয় না, কিন্তু অসন্তুষ্ট কেউ থাকে না। এটাই হচ্ছে আমাদের আজকে ইভলিউশনের ফল। বাহ, খুব ভালো। স্যার, আপনার তো জার্নি আপনার পড়াশোনা শুরু হয়েছিল ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে, সেখানে প্রথমে MBBS, তারপর আপনি তো এই মুহূর্তে বোধহয় আমি যতটুকু জানি আপনার সম্বন্ধে, ইফ আই এম নট রং, আপনি তো আমেরিকান বোর্ড অফ সেক্সোলজির একজন ডিপ্লোম্যাট। এবং আপনার এই সেক্সোলজি নিয়ে আপনার প্রচুর বই আছে, প্রবন্ধ আছে, যেগুলোর মাধ্যমে কিন্তু আপনার অভিজ্ঞতার কথা আমরা জানতে পেরে থাকি। এছাড়াও ক্লিনিকের অন্যতম সদস্য ডক্টর অনিন্দিতা চৌধুরী। ডক্টর অনিন্দিতা চৌধুরী কিন্তু সেক্সোলজিতে ডক্টরাল ডিগ্রি প্রাপ্ত। তাছাড়াও উনি পেশায় ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। এছাড়াও আছে ক্লিনিকের দুজন সাপোর্টিং স্টাফ, তনুশ্রী এবং কাকুলি, এবং সবাই কিন্তু ভীষণ ভালোভাবে প্রশিক্ষণ প্রাপ্ত, এবং এদের কিন্তু সবার মধ্যে একটা কি বলবো, আপনি যখন আসবেন তখন মনে হবে না যে একটা লোকের ভয় থাকে সেক্সোলজিস্ট। এই যৌন শব্দটাকে আমাদের সমাজ একটা সময় তাবু হিসেবে ব্যবহার করতো, তো সেখান থেকে মানুষের মনে একটা ভয় আছে। কিন্তু আমি আপনার ক্লিনিকে যখন আমি দেখেছি পেশেন্টরা আসে, তাদের কিন্তু মধ্যে আমি সেই ভয়টা কাজ করতে দেখিনি। তার প্রধান কারণ অবশ্যই আপনার এই যে সব মানুষকে এত সুন্দরভাবে ট্রিট করা, প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি। আমি স্যারের সম্বন্ধে এইটুকু বলতে পারি, স্যারকে আমি যতটুকু দেখেছি, স্যার কিন্তু ধনী দরিদ্র, সমকামী হোক বা সে ট্রান্সসেক্সুয়াল যাকে আমরা বলি, যে কোনো মানুষ হোক, তার পেশা যাই হোক, সে শ্রেণী যাই হোক, তাদের প্রত্যেককে সমান যত্ন সহকারে কিন্তু তাদের ট্রিটমেন্ট করে থাকেন। এর ফলে কোনো মানুষ কিন্তু স্যারের সামনে এসে আনকমফোর্টেবল ফিল করে না, যেটা একজন ডক্টর খুব বড় একটা গুণ, সেটা কিন্তু স্যারের মধ্যে ভীষণভাবে আছে। থ্যাংক ইউ স্যার। আমি আরো কিছু বলতে চাই আপনার সম্বন্ধে, যেটা আমি ফিল করেছি আপনার সঙ্গে সঙ্গে থেকে, যে এই যে মানুষের কি বলবো, নারী পুরুষ নির্বিশেষে যে এই যে মনের কথা এসে খুলে বলা, এটা কিন্তু এখন কিন্তু সময় অনেক চেঞ্জ হয়েছে। যখন একটা সময় ছিল মানুষ কিন্তু এত খুলে নিজের ডিজায়ার গুলো সামনে তুলে ধরতে পারতো না, তার নিজের কাছে পরিষ্কার ছিল না। এখন কিন্তু আমি দেখেছি সব ধরনের মানুষ, নারী পুরুষ যে কোনো বয়সে, তারা কিন্তু নিজের ডিজায়ার সম্বন্ধে নিজেরা ওয়াকিবহল। ফলে তাদের কিন্তু এই ডাক্তারের কাছে আসবো, যদি কোনো সমস্যা থাকে সেটা চিকিৎসা করাবো, এই মেন্টালিটিটা কিন্তু তাদের মধ্যে একটা তৈরি হয়ে গেছে। ভেরি গুড, ভেরি কারেক্ট। থ্যাংক ইউ। তো হ্যাঁ বলুন স্যার, আপনি বলছিলেন কিছু একটা। আগেকার দিনে আমরা খুব রিলিজিয়াস মাইন্ডেড ছিলাম, এবং প্রত্যেক রিলিজিয়ন, হিন্দু, ইসলাম ও খ্রিস্টান,
ওয়াজ অ্যান্টি সেক্স, কিন্তু এখন যেমন সায়েন্স ডেভেলপ করে গেছে, পিপল হ্যাভ বিকাম ব্রড মাইন্ডেড। রিলিজনের জায়গায় সায়েন্স, সায়েন্সের জায়গায় চিকিৎসার জায়গায় চলে এসছে। সবাই নিজের একটা স্পেস তৈরি করে নিয়েছে, অ্যান্ড এই হচ্ছে একটা মেইন কারণ কি লোকটা এখন খুলে কথা বলতে পারছে। এবং সত্যি তো যৌন জীবন এবং বৈবাহিক জীবন সুন্দর হওয়ার জন্য, সুস্থ হওয়ার জন্য সুস্থ যৌন জীবন কিন্তু একান্ত কাম্য। আপনি নিজেকেই প্রশ্ন করুন, আপনার বৈবাহিক জীবন কি সুখের? আপনার যৌন জীবনের কি আদেও কোনো অস্তিত্ব আছে? যদি প্রশ্নগুলোর উত্তর না হয়ে থাকে, তাহলে আমাদের এই আলোচনা কিন্তু, আজকের আলোচনা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের মধ্যে থেকে অনেকে আমাদের প্রচুর চিঠি পাঠিয়েছে, অনেক বন্ধুরা প্রচুর চিঠি পাঠিয়েছে, এবং তার মধ্যে থেকে কিছু চিঠি আজকে আমরা পড়বো এবং অবশ্যই স্যারের কাছ থেকে মূল্যবান স্যারের অভিজ্ঞতাগুলো আমরা জেনে নেব। তাহলে স্যার শুরু করা যাক আজকের প্রথম চিঠি দিয়ে। বর্ধমান থেকে একজন লিখেছেন, উনি নাম প্রকাশে অনিচ্ছুক। উনি লিখেছেন যে আমার স্ত্রী আমার সঙ্গে সহবাসে সন্তুষ্ট নয়। আমার মা ও ভাইয়ের সাথে কিছুতেই মানিয়ে নিতে পারেন না। তাছাড়াও আমার একটি সমস্যা আছে, ভদ্রলোকের একটি সমস্যা আছে। আমার শীঘ্র পতনের সমস্যার জন্য আমি আমার স্ত্রীকে শারীরিকভাবে সন্তুষ্ট রাখতে পারি না। আমাদের স্বভাব ও পছন্দ বিস্তর ফারাক। যেমন ওর মুভি দেখার খুব শখ, অথচ আমার একদমই পছন্দ না মুভি দেখা। আমাদের পক্ষে কি আদৌ একসঙ্গে থাকা সম্ভব? নিশ্চয়ই সম্ভব। দেখুন, প্রত্যেক মানুষ এক সমান হয় না, মানে যাকে আমরা ক্লোন বলি, কোনো মানুষ ক্লোন হয় না। দুজন জড়ুয়া ভাই ও মানে পারফেক্টলি এক সমান হয় না। সো দেয়ার উইল বি এ ডিফারেন্স। আপনি যেটা চিঠিতে লিখেছেন দ্যাট ইউ হ্যাভ ফাউন্ড আ ডিফারেন্স বিটুইন উইথ ইয়োর ওয়াইফ, এটা খুব ভালো করেছেন। দ্যাট ডিফারেন্সকে অ্যাকসেপ্ট করাই হচ্ছে সলিউশনের স্টেপ নাম্বার 1। ওকে। তারপরে হচ্ছে আপনার শীঘ্রপতনের ব্যাপারটা। শীঘ্রপতন একটা কমন রোগ, এটা খুবই ইজিলি ঠিক হয়ে যায়, 98% রোগীরা ঠিক হয়ে যায়। এখানে দরকার হচ্ছে কিছু কাউন্সেলিং, কিছু এক্সারসাইজেস, কিছু ওষুধ এবং কিছু টেকনিক অফ সেক্সুয়াল পারফরমেন্স। এটা করলেই আপনি দেখুন শীঘ্রপতনটা ঠিক হয়ে যাবে। তারপরে হচ্ছে আপনার স্ত্রী একটু কাউন্সেলিং, একটু বুঝাতে হবে কেন স্ত্রী সবার সাথে অ্যাডজাস্ট করতে পারছেন না। দু হাতে তালি বাজে। আপনার স্ত্রী কিছু দোষ হতে পারে, তো আপনার মা বা ভাইয়ের মধ্যেও কিছু দোষ হতে পারে। ইয়োর ওয়াইফ ক্যানট অ্যাকসেপ্ট সাম কোয়ালিটিজ অফ ইয়োর মাদার, তো মাদার ইজ অলসো অন দ্য সেম সাইড ইজ নট অ্যাকসেপ্টিং সাম কোয়ালিটিজ অফ ইয়োর ওয়াইফ। তো এখানে তোমাকে মাঝখানেই পড়ে এই ম্যাটারটা সলভ করতে হবে। আচ্ছা স্যার, এটা আমি প্রশ্ন, মানে আমার মনে একটা প্রশ্ন আসছে, সেটা হলো যে এই যে দুটো মানুষের মনের অমিল, এর ফলে কি যৌন জীবনে তার কোনো ছাপ পড়তে পারে? যে সারা হয়তো মনের, মানে আমি কোনো মানুষে তার স্বামীর ওপর মানে কোনো ব্যাপারে অসন্তুষ্ট, খিটখিটে একটা মনোভাব আসছে, পরে সে যখন স্বামীর সাথে মিটিংয়ে গেল, বা স্বামী স্ত্রীর কোনো একটা বিহেভ তার ভালো লাগেনি, হয়তো সে বাড়িতে এসেছে, তার স্ত্রী তাকে শোনাচ্ছে তার মা ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে, এই যে এই কথাগুলো শুনছে, এই যে তার যে একটা সাইকোলজিক্যাল একটা ফিলিংস হচ্ছে, সেই সময় ট্রমা তৈরি হচ্ছে, এটা কি সেক্সুয়াল লাইফে কোনো রকম ভাবে কোনো ছাপ পড়তে পারে? অ্যাবসলিউটলি পড়বে। দেখুন, একটা হাজব্যান্ড বাড়িতে ফিরে দেখছি কি মা আর বউর মধ্যে ঝগড়া হয়ে গেছে, বউ চেঁচাচ্ছে, মাও চেঁচাচ্ছে, তাহলে ওর কি হচ্ছে, সারাদিনে তো অফিসে কাজ করে একটা স্ট্রেস নিয়ে বাড়িতে ঢুকেছে, সে স্ট্রেসটা আরো অনেক গুণ বেড়ে গেল। তাহলে ওর কি হবে, ফার্স্ট রিয়াকশন উইল বি আ ডিসলাইক ফর হিজ ওয়াইফ। ওয়াইফকে পছন্দ করবে না। ওয়াইফকে পছন্দ না করলে ওর ওয়াইফের প্রতি আকর্ষণ আসবে না। আকর্ষণ না এলে ওর কোনো সেক্সুয়াল ফিলিং বা লাভ ফিলিংস কিছুই আসবে না। তাহলে এটা দিস ইজ আ সাইন অফ ডিটেরয়েশন, মানে খারাপ হওয়ার একটা সাইন, যেটাতে সেক্স নষ্ট হয়ে যেতে পারে। আমাদের জীবনে আজকে ডে টু ডে টেনশন হয়ে গেছে, সকাল থেকে উঠা থেকে রাত শুতে গেলে। আপনি সকালে উঠছেন, দেখছেন আপনি তরকারির দাম বেড়ে গেছে, আপনার একটা টেনশন। অফিসে যাচ্ছেন, বস কাজ করতে পারলো না, দোষ আপনারও ঘাড়ে ঠেলে দিল। সারা মুশকিলটা বরদাস্ত করে আপনি বাড়ি ফিরছেন, তখন দেখছেন বাড়িতে একটা প্রবলেম রয়েছে। তো সারাদিন প্রবলেম দিনের পর দিন ঝেলতে গেলে আপনার প্রেশার, থাইরয়েড, হার্টের প্রবলেম, ডিপ্রেশন, সিজোফ্রেনিয়া, নানা রকম রোগটা ধরে ফেলে। এবং যেটা সবটাই কিন্তু যৌন জীবনের উপর একটি
মানে ছাপ, মানে ছাপ নেগেটিভ পড়ে, ছাপ। আর এবং জনজীবন মাইনাস হয়ে যাওয়ার পর এই রোগগুলো আরো প্লাস হিসাবে বাড়তে থাকে। তো স্যার, আজকের যে ইঁদুর দৌড়ের জীবন, এগুলোকে তো মানে লাইফের পার্ট হয়ে গেছে আমাদের, আমরা তো এগুলোকে বাদ দিতে পারছি না। মানে কি করব, উন্নতি করতে হলে আপনি বললেন পলিটিক্সে, মানে একটু পলিটিক্স করতেও হবে, আবার পলিটিক্স করলেও ঝামেলা, না করলেও ঝামেলা। তো বাড়িতে আসলে হয়তো কোনো কারণে তাদের মা বউয়ের মধ্যে মিল নেই, বা অন্য কোনো কারণে ঝামেলা হচ্ছে। এই ঝামেলাগুলো তো পার্ট অফ লাইফ, সেগুলো আমরা লাইফ থেকে বাদ দিতে পারছি না। তো এগুলো নিয়েও জীবনটাকে ব্যালেন্স কি করে করা যায়? এটাই হচ্ছে কাউন্সিলিং। দিস ইজ কল্ড সেক্স কাউন্সিলিং বা ম্যারেজ কাউন্সিলিং। এই ব্যালেন্সটা আমরা ওইখানে থেকে বুঝতে পারবো, দুজনেই কথার মধ্যে বুঝতে পারবো ব্যালেন্সটা কিরকম আনা যায়। দেয়ার আর ডিফারেন্স, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিফারেন্স আছে। যেমন এই কেসটা বললেন কি একটা লোকে এই শখ, স্ত্রী অন্য শখ, কিন্তু কিছু একটা শখ তো কমন হবে প্রত্যেক মানুষের মধ্যে। যে আমরা সোসাইটি নিয়ে চলছি, যে টিম নিয়ে চলছি, যে লোক দিয়ে কাজ করছি, আমাদের মধ্যে কিছু একটা কোথাও না কোথাও একটা সিমিলারিটি রয়েছে। অবশ্যই সেই সিমিলারিটিটা খুঁজতে হবে, খুঁজে বার করে ওকে উপরে স্ট্রেস দিতে হবে, আউটলুকটা চেঞ্জ করতে হবে। আমি আপনাকে এটা জিজ্ঞেস করতে চাইছি, দুটো মানুষের সেক্সুয়াল লাইফ ভালো, মানে সুস্থ নরমাল হওয়ার জন্য তাদের দুজনের কোয়ালিটি টাইম একসাথে কাটানো কত টাইম মানে প্রয়োজনীয়? কোয়ালিটি টাইমটা খুব ইম্পর্টেন্ট। এইবার বুঝতে হবে হোয়াট ইজ কোয়ালিটি টাইম ফর হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। কোয়ালিটি টাইম আমরা যেটা বলি, তুমি স্ত্রীকে পছন্দ করো, তাহলে কোন কারণে পছন্দ করো এই কারণগুলো বলো। বলতে গেলে তোমার দেখবে পছন্দটা, ওর চাহিদাটা, ওর প্রতি আকর্ষণটা আরো বাড়বে। এই কথাটা আমরা স্ত্রীকেও এনকারেজ করি, বলো তোমার হাজব্যান্ডে কি কি কোয়ালিটি তোমার পছন্দ। তাহলে পছন্দ কোয়ালিটি শুনলে তোমারও অ্যাট্রাকশন ফর দ্য হাজব্যান্ড বাড়বে, হাজব্যান্ডস অ্যাট্রাকশন ফর ইউ উইল অলসো ইনক্রিজ। মানে আমরা রিসেন্টলি একটা মুভি দেখেছি, যে মুভিটার নাম ছিল জিন্দেগি না মিলে দুবারা। তো এটা মোটামুটি লাইফের একটা ফিলোসফি ধরে নিতে হবে। এবং আমার আপনার কথা যেটা মনে হলো, ট্রিটমেন্টের কিন্তু দুটো প্যারালাল দিক আছে, একটা হলো মেডিসিন নেওয়া আর একটা কাউন্সিলিং করা। এবং আমার মনে হয় দুটো এই প্যারালাল জিনিসটা মিলেই কিন্তু একটা ব্রিজ তৈরি হচ্ছে, মানে যেখানটা থেকে ট্রিটমেন্টটা করা হচ্ছে। প্রবলেমস উইদাউট কাউন্সিলিং কখনো ভালো হয় না। আর অনেক সময় ওষুধ খাওয়ার দরকার হলে সেটা তো খেতেই হবে। মানুষ হসপিটালে যায় চিকিৎসা করানো, হসপিটালে ডাক্তারের কাছে সময় নেই ওর কথা শুনে, এক কথা শুনলো তোমার শীঘ্রপতন আছে, ফাট করে একটা ওষুধ লিখে দিল। এই ওষুধ খেয়ে অনেক সময় দেখা যাচ্ছে পুরুষের, রোগীর যেটুকু সেক্স ছিল সেটাও নষ্ট হয়ে গেছে। সেরকম একটা ভয় ছড়িয়ে যাচ্ছে এখন সমাজের মধ্যে। আপনার একটা প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমটার প্রপার কারণটা জানতে হবে আপনাকে, তবে তো সেটার চিকিৎসার কথা আসছে। কারেক্ট। কারণ আপনার যদি শীঘ্রপতন হয়ে থাকে, দেন হোয়াট ইজ দি এফেক্ট অফ দিস প্রবলেম টু ইউ, টু ইয়োর ওয়াইফ। ও বলছে আমার ওয়াইফে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি নিজের সেলফ কনফিডেন্সটা হারাচ্ছি, আমি নিজের সেলফ এস্টিমটা হারাচ্ছি। তো দিস ইজ এ কমন অ্যাসোসিয়েশন উইথ দিস। তাহলে আমরা ওর কি করবো, ওর সেলফ এস্টিমটাকে আগে বাঁধার চেষ্টা করি। অবশ্যই ওর যদি নিজের প্রতি সেলফ কনফিডেন্সটা হারাচ্ছে, তাহলে ওর কনফিডেন্সটা নিয়ে আসার চেষ্টা করি। তারপরে স্ত্রী যদি সন্তুষ্ট হয় তাহলে কোনো ব্যাপারই না। কতগুলো সেক্সুয়াল টেকনিক ওকে শেখাতে হবে, হয়তো ও ভুল টেকনিক ইউজ করছে, সেটা ওটাকে কারেকশন করতে হবে। থ্যাংক ইউ স্যার। আমার মনে হয় এবার আমরা দ্বিতীয় চিঠিটা যাই। আমরা শিলিগুড়ি থেকে মিলন পাল লিখেছেন, 3 মাস হলো আমার বিয়ে হয়েছে এবং এর মধ্যেই আমি একটি জটিল সমস্যার সম্মুখীন। স্ত্রীর সঙ্গে মিলনের সময় আমি কিছুতেই যৌন উত্তেজনা অনুভব করি না, অথচ এমনিতে অন্য কোনো নারীকে দেখলে ভিতরে ভিতরে উত্তেজনা অনুভব করি। আমার কি কোনো বিশেষ সমস্যা আছে? এটা সমস্যা হচ্ছে কি, তুমি স্ত্রী প্রতি পুরোপুরি আকর্ষিত হওনি, তোমার স্ত্রী প্রতি পুরোপুরি মানসিক দিক থেকে তুমি সাবমিশন তোমার হয়নি, তোমার স্ত্রী প্রতি আকর্ষণ আসছে না, হয়তো তোমার স্ত্রী প্রতি কোনো কথাবার্তা হচ্ছে না। দেখবে মুখ দেখলে একটু আকর্ষণ হয়, কিন্তু কথাবার্তা করলে আকর্ষণটা বাড়ে। তার মানে তোমাদের মধ্যে একটা বিরাট একটা কমিউনিকেশন গ্যাপ রয়েছে। সেই কমিউনিকেশন গ্যাপটা তোমাকে ঠিক করতে হবে। সেই কমিউনিকেশন গ্যাপের জন্য তোমাকে স্ত্রীকে একটু এনকারেজ করতে হবে, একটু বেশি কথা বলো। কিছু না হলে তোমরা ওয়েদার, মৌসুম নিয়ে ডিসকাশন করতে পারো, আজকে কিরকম বৃষ্টি হবে কি হবে না, এটা নিয়েও ডিসকাশন করতে পারো। কিন্তু একটা জিনিস মনে রাখো, ফিজিক্যাল অ্যাট্রাকশন কিছুদিন পর চলে যায়,
সে তোমার প্রতি আজকে ফিজিক্যাল অ্যাট্রাকশন আসছে না, অন্য মেয়ের প্রতি ফিজিক্যাল অ্যাট্রাকশন আসছে, কিন্তু 4 দিন পর সে অ্যাট্রাকশন চলে যাবে। যে থাকবে অ্যাট্রাকশন সেটা হচ্ছে কথা এবং আন্ডারস্ট্যান্ডিং এ অ্যাট্রাকশনটা থাকবে। একটা ছোট এক্সাম্পল দিচ্ছি। একটা হাজব্যান্ড ওয়াইফ খুব ভালোবাসে, অ্যান্ড দেয়ার আর নাও 50 years old। তো দেখুন, আপনি জীবনে যখন স্টার্ট করেছিলেন তখন অত ভালোবাসা ছিল না, কিন্তু 25 বছর পর ভালোবাসা বেড়ে গেছে। কারণ হোয়াট ইজ অ্যাট্রাকশন লেভেল? আন্ডারস্ট্যান্ডিং। আন্ডারস্ট্যান্ডিংটা কিরকম এখানে স্ট্যাবলিশ হলো বললাম। হাজব্যান্ড এলো বাড়িতে, বললো স্ত্রীকে আজকে না ক্লাবে ড্রিঙ্কিং কম্পিটিশন ছিল। স্ত্রী জিজ্ঞেস করলো হু কেম সেকেন্ড? সেকেন্ড কে হলো? মানে স্ত্রী জানে তুমি তো ফার্স্ট হবেই। এটাই আন্ডারস্ট্যান্ডিং। দিস ইজ আন্ডারস্ট্যান্ডিং, এন্ড দ্যাট এবং ইজ দ্য এটা রিজন। অ্যাপ্রিসিয়েশন কিন্তু এক ধরনের অ্যাপ্রিসিয়েশন এক ধরনের। এই জন্য ওদের অ্যাট্রাকশনটা ধীরে ধীরে বাড়ছে। সে অ্যাট্রাকশন হোক, এই কথাটা হোক, এই জন্যেই তোমাদের অ্যাট্রাকশনটা বাড়বে। সো তোমরা দেখো, ম্যাক্সিমাম কমিউনিকেশনকে এস্টাবলিশ করো, আর্ট অফ কমিউনিকেশন জেনে নাও, শিখে নাও, বুঝে নাও, এবং পছন্দ অপছন্দ জেনে নাও। সেই হিসাবে তোমরা কথা বলবে, তোমাদের অ্যাট্রাকশনটা বাড়বে। তো সেক্সোলজি ব্যাপারটা ফিজিক্যালি যতটা, তার থেকেও অনেক বেশি কিন্তু মেন্টাল মনে হয়। মেন্টাল, কারেক্ট। উইদাউট মেন্টাল অ্যাট্রাকশন ফিজিক্যালি করতে পারবে না। এখানে ছোট একটা কথা আছে। তো একটা স্ত্রী বলল, তুমি যে আমাকে রাতে যা করো না, আমি যদি লাস ভেগাসে করি আমি 10,000 টাকা পাবো। তো আমি যাবো কি লাস ভেগাস? হাজব্যান্ড বললো হ্যাঁ যাও, আমি দেখতে চাই 10,000 টাকায় তুমি সারা বছর সারা জীবন কি করে কাটাবে। তো দিস ইজ আ পয়েন্ট কি ফার্স্ট ইজ আ ফিজিক্যাল অ্যাট্রাকশন, তারপরে যে কন্টিনিউয়েশন অফ দ্য ফিজিক্যাল অ্যাট্রাকশন কামস বাই গুড আন্ডারস্ট্যান্ডিং। এবং আরেকটা জিনিস যে উনি বলছেন যে উনি ওনার স্ত্রীর প্রতি আকর্ষিত হচ্ছেন না, মানে তার মানে দুজনের মধ্যে কমিউনিকেশন নেই, বা উনি কোনো মিল খুঁজে পাচ্ছেন না। অনেক সময় তো এরকম হয়, আপাত দৃষ্টিতে একটা মানুষের সঙ্গে আমাদের দেখে মনে হয় মানুষটা আমার থেকে একদম আলাদা, কিন্তু তার সঙ্গে মিশলে একে অপরকে যখন ডিসকভার করি আমরা, তখন হয়তো আমরা অনেক ছোট ছোট মিল খুঁজে পাই, যেটা সম্বন্ধে আমি এর আগে কখনো ভাবিনি। আচ্ছা, এই মানে আমাদের মধ্যেও তো অনেক জিনিস লুকিয়ে থাকে যেটা সম্বন্ধে আমরা নিজেরাও জানি না। অনেক সময় হয় অন্য মানুষের সংস্পর্শে এসে আমরা নিজেদের ভেতরের গুণগুলোর পরিচয় পাই। তো স্বামী স্ত্রীর পারস্পরিক রিলেশনটাও তো তাই। হ্যাঁ, আমরা যেখানে টোটাল অমিল, মানে নো কানেকশন অ্যাবসলিউটলি। ওর ম্যারেজটা আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে মাধুরী দীক্ষিত ওর হাজব্যান্ড ডক্টর নেনে। ওদের মধ্যে কোনো কানেকশন ছিল না। যখন বিয়ে পর মাধুরী দীক্ষিত এলো ওর ফার্স্ট নাইটে, তো জিজ্ঞেস করছে তুমি কি করতে ইন্ডিয়াতে? বলছি কি করতাম ইন্ডিয়াতে? আই ওয়াজ দ্য বিগেস্ট অ্যাক্ট্রেস অফ ইন্ডিয়া। তুমি আমার নাম শুনো নি? হাজব্যান্ড বলছে না, আমি তো নাম শুনিনি। সো চিন্তা করুন, হোয়াট টাইপ অফ ম্যারেজ ওয়াজ দিস? নোবডি আন্ডারস্ট্যান্ডস অর নোজ ইচ আদার। কি কার প্রফেশন কেউ কিছু জানে না। সেখানে অত মিল বাড়লো কি দুজনেই আলটিমেটলি মাধুরীর ক্যারিয়ারের জন্য ফিরে চলে এলো ইন্ডিয়াতে। সো এখানে দেয়ার ইজ এ ম্যারেজ ওয়্যার দেয়ার ইজ নো কানেকশন, মানে কোনো মিল নেই, কিছু নেই, তবু আন্ডারস্ট্যান্ডিং থাকলে, কমিউনিকেশন থাকলে জিনিসটা চলে আসে। অ্যান্ড যে লাভ যেটা আমরা কথা বলি না, দের ইজ টু টাইপস অফ লাভ। ওয়ান ইজ দ্য ফিজিক্যাল লাভ, যেটা চলে যায় কিছুদিন পর, আর একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্বারা, লাভ অফ আন্ডারস্ট্যান্ডিং আর লাভ অফ অ্যাকোয়েন্টেন্স, মানে আমরা সাথে থাকছি, উই আর হ্যাভ গট এ ভেরি গুড টার্মস, উই আর ইন লাভ, যেটাকে বলা হয়। এবং সেক্স শব্দটাও বোধহয় অনেক বড় ভাবে, মানে সেক্স মিন্স এই যে টাচ হচ্ছে দুজনের মধ্যে, এটাও তো টাচটাও তো একটা সেক্স। টাচটাও এটা সেক্স। এটাকে সেক্সুয়াল বুকসে বা কামসূত্রে আলিঙ্গনই বলা হয়েছে। দুজন, একজন পুরুষ একজন স্ত্রী হাত ধরে হাঁটছে, এটাকে আলিঙ্গন চ্যাপ্টারে রাখা হয়েছে। তো মানে এটাই পারস্পরিক বোঝাপড়াটা খুব প্রয়োজন, এবং এই বোঝাপড়ার জন্য ইচ্ছেটা, মানে এটা নয় 2 মিনিটের কোনো ব্যাপার যে মানে 2 মিনিটে নুডলস বানিয়ে নিলাম, যে ওকে হচ্ছে না চলো এটাকে শেষ করে দিই। যে কোনো সম্পর্কের জন্য যেটা দরকার ধৈর্য। ধৈর্য ছাড়া আর ডিজায়ার টু আন্ডারস্ট্যান্ড। মানে আমরা কি করি, স্ত্রী পুরুষ আমরা যা দেখেছি, এক কথা শুনে উত্তর দেওয়ার জন্য, মানুষকে বোঝার জন্য কথা শুনে না। হ্যাঁ, মানে সবসময় একটা ইগোর টাসল। আপনাকে প্রথমে যেটা করতে হবে, ইগোর টাসলটা
সাইডে রাখতে হবে, সেই মানুষটাকে বোঝার জন্য মানে প্রথম স্টেপটা আপনাকেই নিতে হবে, সেটা আপনি স্ত্রী হন কি আপনি স্বামী হন। আপনি নিজের তরফ থেকে একটা স্টেপ নিয়ে নিন, আপনার পরের জন্য নিশ্চয়ই আপনার প্রথম স্টেপটা নেওয়া দেখে সে নিশ্চয়ই তার পরিবর্তে দুটো স্টেপ নেবে, তবেই না গিয়ে সম্পর্ক তৈরি হবে। তো স্যার, আমরা এই কথার মধ্যেই আমাদের তৃতীয় প্রশ্নে চলে যাই। কলকাতার যাদবপুর থেকে গৌরচন্দ্র হালদার লিখেছেন, আমার বয়স 55 বছর। 1 বছর আগেও আমার যৌন জীবন ছিল সুস্থ ও স্বাভাবিক, কিন্তু সম্প্রতি আমার যৌন ক্ষমতা অনেকটাই কমে গেছে। আমি কি আবার সুস্থ যৌন জীবন ফিরে পাবো? যদি চিকিৎসার মাধ্যমে আমি সুস্থ হয়ে উঠি, কোনো সাইড এফেক্টসের সম্ভাবনা কি থাকবে? তাছাড়া ডায়াবেটিস, কোমরে ব্যথা ও হাই কোলেস্টেরলের জন্য আমি নিয়মিত ওষুধ খাই। আপনার পরামর্শ মতো ওষুধ খেলে আমার বাকি চিকিৎসাগুলোর ওপর কোনো প্রভাব পড়বে না তো? কারেক্ট, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ইনি যেটা লিখেছেন সেটা আপনি শুনলেন। আরও কতগুলো মানুষ আছে যার হার্টের প্রবলেম থাকে, হার্টের ওষুধ খাচ্ছে, বা সাইকোলজিক্যাল বা ডিপ্রেশন থাকে, সাইকিয়াট্রিক ওষুধ খাচ্ছে, বা অ্যাপিলেপসি থাকে, অ্যাপিলেপটিক মেডিসিনসগুলো খান, বা লিভারে অসুবিধা থাকে, লিভারের টনিক বা লিভার ওষুধগুলো খান, বা পেটে আইবিএস থাকে, আইবিএস এর ওষুধ খান। কতগুলো ওষুধে মানুষ থাকে। এখন বলা হচ্ছে কি যতটা মেডিকেল সায়েন্স অ্যাডভান্স করছে তার মানে বোঝা যাচ্ছে কি প্রত্যেক মানুষ রোগী হয়ে গেছে। এটা একটা খুব ভালো পয়েন্ট। তাহলে প্রত্যেক মানুষকে আমরা ধরি কি ইজ এ পেশেন্ট অফ সাম আদার ডিপার্টমেন্ট হু হ্যাজ কাম টু ইউ। তো ন্যাচারালি আমাদের যে ওষুধ, আমার যে ট্রিটমেন্ট পদ্ধতি, আমাদের যে ট্রিটমেন্ট প্যাটার্ন, আমাদের যে ওষুধ লোককে বোঝানো, লোকের ডিপ্রেশন থেকে বার করা, লোকের মধ্যে যে ইনফেরিটি কমপ্লেক্স ঢুকে পড়েছে ওইখান থেকে ওকে বার করা, ওর সাথে ওষুধ দিয়ে আমরা মানুষকে অনেক সুবিধা করে দিচ্ছি। এবং হ্যাঁ, এখন তো মানে প্রচুর মানুষ তো মানে কোনো না কোনো অসুখ, মানে সত্যি মানে যে কোনো বয়সের মানুষের মধ্যে কোনো না কোনো অসুখ, মানে আর কিছু না হোক ভিটামিন ওষুধ, ক্যালসিয়াম ওষুধ তো সবাই খায়, এটা মানে এটা কমন হয়েছে। তো সেক্ষেত্রে এই ধরনের ওষুধ খেলে যৌন চিকিৎসা করাচ্ছে, তো সেই দুটো কোনোভাবেই ক্লাশ করবে না? না, কখনো করে না। বা এর কি কোনো এজ লিমিট আছে? যেমন এই ভদ্রলোক লিখেছেন ওনার 55 বছর বয়সে, এই বয়স অবধি যৌন চিকিৎসা করা যায়, এই বয়সের পরে আর করা যায় না? এরকম কোনো লিমিটেশন নয়, প্রত্যেক বয়সে করা যায়, প্রোভাইডেড দুটো জিনিস, মানুষ একটু রিজনেবলি হেলদি হতে হবে এবং ব্লাড সার্কুলেশন ওর ইনট্যাক্ট হতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। খুব বেশি ব্লকেজ বডির মধ্যে ডেভেলপ করে গেলে অসুবিধা হয়, সাকসেসফুল হয় না। ওকে, তো সেগুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমি তো আপার লিমিটটা জানলাম, মানে আমি লোয়ার লিমিটটা জানতে চাই যে মানে যৌন জীবন শুরু আইডিয়াল বয়সটা? আইডিয়াল বয়স হচ্ছে when the body is matured, ম্যাচিউরিটি পরই তুমি জনজীবন স্টার্ট করবে। কারণ জনজীবন ভেঙে গেলে যে মানসিক কষ্ট হয়, যে শারীরিক কষ্ট হয়, এটাকে তোমাকে বরদাস্ত করে নিতে হবে। তুমি যখন জনজীবন স্টার্ট করবে তখন মনে করবে কি নাথিং ক্যান সাস্টেন, হ্যাঁ, ইট ক্যান ব্রেক। তো এটা নিয়ে চলবে, ডোন্ট টেক এনিথিং ফর গ্রান্টেড। তো তোমার যখন মেন্টাল ম্যাচুরিটি হয়ে যাবে তখনই তুমি জনজীবনটা স্টার্ট করো, সেটাই ভালো। অনেক সময় দেখা যাচ্ছে 16 বছর ছেলেরা, 17 বছর ছেলেরা বা 16 বছর মেয়ে, 17 বছর মেয়ে জনজীবনটা আরম্ভ করে দেয়। তাতে কি হয় লাভ? ওদের পড়াশোনা নষ্ট হয়ে যায়, আইদার কেসে বলছি। পরে ব্রেকআপ হয়ে গেলে খুব দুঃখে মনের মধ্যে দুঃখ হয়ে যায়। তারপরে নেচারটা খুব খারাপ হয়ে যায়, ফ্রম লাভিং নেচার টু হেটিং নেচার চলে আসে। সুতরাং মেন্টালি যখন আপনি ম্যাচিওর তখনই এই জীবনে পা দেবেন। আচ্ছা স্যার, সাধারণ মানুষের কিন্তু একটা ধারণা থাকে এই ধরনের চিকিৎসা বোধহয় খুবই খরচ সাপেক্ষ, মানে তাদের পক্ষে সম্ভব হবে না। এটাই প্রবলেম। কিন্তু দেখুন, একটা ছোট অপারেশন যদি হাড় ভেঙে যায়, ছোট অপারেশন করতে গেলে লাখ টাকা খরচা হয়ে যায়। প্রস্টেটে অপারেশন করতে গেলে এখন 80,000 টাকা খরচা হয়ে যাচ্ছে। এখানে কিছুই না, তোমার মাসে 5,000 টাকা খরচা হচ্ছে, চিকিৎসাটা কয় মাস চলে? 3 মাস 4 মাস। এবং মানে আমার মনে হয় 5,000 টাকা আজকাল অনেক বিউটি পার্লারে গেলেও বোধহয় একবারে পারলে 5,000 টাকা খরচা হয়ে যায়। এবং আরেকটা জিনিস, যৌন জীবন সুস্থ থাকলে কিন্তু মানুষ নিজেকে অনেকটা সুস্থ মনে করে, এবং অসুস্থ যৌন জীবনও কিন্তু মানুষের মধ্যে টেনশন ক্রিয়েট করে, অনেক সময় মুড সুইং, লস অফ সেলফ কনফিডেন্স, সেটা খুব করে। ওর মনে হয় আমি পারবো না। ওই লোকের প্রথম টেন্ডেন্সি হচ্ছে প্রত্যেক কাজে বলবে আমি হয় পারবো না।
তো ফেলিয়ার টাইপ পার্সোনালিটি ডেভেলপ হয়ে যায় এবং মুড সুইং হয় তাদের, মুড সুইং হয় তাদের। অনেক সময় আমরা ইয়ার্কি করে ছোটবেলায় বলতাম কোনো টিচার বা কোনো বস হয়তো অফিসে খুব রাগারাগি করছে, প্রথমেই সবাই বলতো আজকে কি বইয়ের সাথে ঝগড়া হয়েছে। তো কথাটা হয়তো মজার ছলে হাসতে হাসতে বললাম, কিন্তু এই কথাটার কিন্তু একটা মানে ডেপথ আছে যে হ্যাঁ মানে বাড়িতে ঝগড়া হলে মানুষ কিন্তু তার কর্মক্ষেত্রেও সেই মানে কি বলবো সেই এফেক্টটা পড়ে যায় এবং সেটা হয়তো তার সোশ্যাল লাইফকেও নষ্ট করে। এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ঝগড়ার মূল উৎস হয় যে বৈবাহিক জীবন সুখী না, এবং বৈবাহিক জীবন সুখী নেওয়ার একটা অন্যতম কারণ কিন্তু তার যৌন জীবন হয়ে থাকে। তো এই সবটা একটা মানে আলটিমেট গাইডেন্স আপনি আমাদের কি দিচ্ছেন? আলটিমেট গাইডেন্স হচ্ছে সব থেকে আগে না বিয়ে আগে দ্য আন্ডারস্ট্যান্ডিং প্রসেস স্টার্টস বিফোর ম্যারেজ। বিয়ে আগে শাশের কি বা শাশুড়ির কি ডিমান্ড এক্সপেকটেশন ফ্রম হার ডটার ইন ল, এটা আগে ক্লিয়ার করে নিতে হয়। বিয়ে আগে একটা আন্ডারস্ট্যান্ডিং সেশন একটা দরকার, যেখান থেকে হাজব্যান্ডের এক্সপেকটেশন, ওয়াইফ এক্সপেকটেশন, মাদার এক্সপেকটেশন, ব্রাদার এক্সপেকটেশন, সবারই এক্সপেকটেশন কি আছে সেটাকে আগে ক্লিয়ার করতে হয়। বিয়ে আগে যে আমাদের সমাজে যেটা হয়, এটা পয়সা কত লেনদেনে কথা হয়, কি করা যায় কি না করা যায়, দ্যাট ইজ হাফ দ্য পার্ট। দ্য রেস্ট হাফ অফ দ্য পার্ট ইজ দিস কি করে থাকা যায়। একদম, এটা তো স্যার গেল যারা হ্যাঁ মানে এটা সত্যি যে আমাদের দেশে বেশিরভাগ মানুষের যে কোনো বৃত্তই হয়ে থাকুক না কেন, বিয়েটা একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস আমাদের আজকের দিনও একটা সোশ্যাল লাইফ। বিয়ে ভীষণ ইম্পর্টেন্ট। তো সেই ইম্পর্টেন্ট ডিসিশনটা কিন্তু আমরা খুব তুচ্ছভাবে নিয়ে নিই যে তাকে দেখতে সুন্দর বিয়ে করে নিলাম, বা তার ভালো চাকরি তাকে বিয়ে করে নিলাম। অবশ্যই একটা অর্থনৈতিক স্টেবিলিটির তো দরকার, একটা সুন্দর যে কোনো মানুষের প্রতি মানুষ অ্যাট্রাক্ট হয়, তাতেও দোষের নয়, কিন্তু অর্থনৈতিক স্টেবিলিটি এবং তার সৌন্দর্যের বাইরেও কিন্তু সেই মানুষটার সঙ্গে আমার মনের কতটা মিল, এই বিষয়টাও বোধহয় দেখে নেওয়া দরকার। সেটাই হচ্ছে, দ্যাট ইজ দ্য রিজন দ্যাট প্ল্যানিং শুড বি ডান বিফোর ম্যারেজ। ম্যারেজের পর প্ল্যানিং করে লাভ নেই, বিকজ বোথ দ্য পার্টনার্স হ্যাভ লস্ট দ্য চয়েস অফ নট অ্যাকসেপ্টিং ইউর ডিমান্ড। কিন্তু স্যার এটা তো তাদের জন্য যাদের এখনো বিয়ে হয়নি, কিন্তু এই কথাটা শুনে যাদের বিয়ে হয়ে গেছে তারা হয়তো একটু দুঃখ পাচ্ছেন যে আমাদের তো হয়ে গেছে, এবার আমরা কি করবো, তাহলে কি বৈবাহিক সম্পর্ক থেকে বেরিয়ে আসবো না? সেটাও আমরা বলছি না, সেটা একদমই বলছি না। তো তাদের জন্য যাদের বিয়েটা হয়ে গেছে, যাদের বিয়ে হয়ে গেছে, তবু ওদের দরকার একদিন পাশাপাশি বসে, বাড়িতে না, অফিসে না, কোনো রেস্টুরেন্ট বা কোনো অন্য জায়গায় গিয়ে বসে নিজের মধ্যে যা ডিফারেন্সেস আছে, নিজের যে ইচ্ছে না অনিচ্ছে যেটা আছে, সেটা বসে একবার পরিষ্কার কথা বলে নেওয়া ভালো। এবং মনে হয় দুজনের মনের মধ্যে যদি মিল না থাকে, আপনি কোনো হিলে ঘুরতে গেলেন বা কোনো সমুদ্রের ধারে ঘুরতে গেলেন, কিন্তু গিয়ে দুজন পাশাপাশি অন্যদিকে মুখ করে বসে আছেন, বা আপনি একটা অন্য কথা ভাবছেন, আপনার স্ত্রী একটা অন্য কথা ভাবছে, সেটা কিন্তু খুব একটা কাজে দেয় না। আমার মনে হয় দুজন যদি রাস্তার ধারেও হাঁটে, সেটাও কিন্তু অনেক সুন্দর কাজ, সে অনেক সুন্দর কাজ হয়। আর রাস্তার ধারে হাঁটতে গেলে কথাটা বলতে হয়, সে কথাটা বলার হচ্ছে আরো বেশি সুন্দর কাজ। একদম। তো স্যার আমি আপনার একটু মানে দর্শক বন্ধুদের জানিয়ে দিই ক্লিনিকের আরো কোথায় কোথায় ক্লিনিকগুলো আছে, কারণ আমি জানি আজকের কনভারসেশনের পর দর্শক বন্ধুরা যারা আপনার কাছে রেগুলার আসছে তাদের তো মানে রেগুলার আসবেনই, বাকি যারা আজকে শুনলো নতুন ব্যাপারটা সম্বন্ধে জানলো তারা এক্ষুনি চাইছে আসতে, তো তাদের বলে দিই গিরিশ পার্কে আছেন ডক্টর গুপ্তাস ক্লিনিক, এছাড়াও আছেন না রবীন্দ্র সদন এক্সাইটের কাছে লর্ডস বিল্ডিং এ, সোদপুরে আছে রথীন্দ্র সিনেমা হলের বিপরীতে, রবীন্দ্রনগর আছে মেদিনীপুর টাউন, তিনকোনিয়া বর্ধমান, আশ্রমপাড়া শিলিগুড়ি, আর আছে দেবিকা টাওয়ার্স, এটা হলো নেহেরু প্লাস নিউ দিল্লি। মানে কলকাতার বাইরের যে বন্ধুরা যারা নিউ দিল্লিতে থাকেন বা আশেপাশে কোনো জায়গায় থাকেন তাদের জন্য আছে দেবিকা টাওয়ার্স নেহেরু প্লাসে। এছাড়াও অনলাইনে কিন্তু আপনার স্যারের কাছে, আপনার বোধহয় অনলাইন ক্লিনিক হয়েছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। সেই সমস্ত অ্যাড্রেস এবং নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া রয়েছে। স্যারকে আপনারা, স্যারের দুটো আইডি দেওয়া রয়েছে, সেই আইডিতে আপনারা মেল করতে পারেন, স্যারকে
ফোন করতে পারেন, আপনাদের যে কোনো কোয়ারিজ নিয়ে স্যারের সঙ্গে একদম ওপেনলি আলোচনা করতে পারেন। সত্যি সবসময় মনে হয় অনেক দ্বন্দ্ব মনের মধ্যে থাকে, তখন মনে হয় কেউ যদি একটু আমাদের পরামর্শ দিত, সেই পরামর্শটা যদি ঠিকঠাক দিত। এবং স্যার সত্যি আপনার কাছে এত সুন্দর পরামর্শ পেয়ে আজকে দর্শক বন্ধুরা ভীষণভাবে উপকৃত হয়েছে। আশা করি ভবিষ্যতেও এরকম অনেক বিষয় তাদের কাছে তুলে ধরতে পারবো। দর্শক বন্ধুরা, আজকে সময় নেই, তাই ছুটি নিতে হচ্ছে। আবার আপনাদের সঙ্গে দেখা হবে এবং কথা হবে অনেক। নমস্কার।